দেশে তেলের পর্যাপ্ত মজুদ এবং পাম্পগুলোতে তেলের সরবরাহ ঠিক থাকলেও বর্তমানে জ্বালানি সংকট কেন চলছে তা জানতে চান নরসিংদী ৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। ৩১ মার্চ রাজধানীর সিরডাপ মিলনায়তনে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব আয়োজিত জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠা বিষয়ক এক গোলটেবিল বৈঠকে এই বিষয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন, মার্চ মাসে প্রতিটি পাম্পে চাহিদার চেয়ে 10% বেশি সরবরাহ দেওয়ার পরও সংকট কাটছে না। এই সংকটের পেছনে ব্যবস্থাপনা ঘাটতি এবং মজুদ প্রবণতা বড় কারণ হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন তিনি। আমার পেট্রোল পাম্পে প্রত্যেকটা পেট্রোল পাম্পে আপনারা গিয়ে দেখেন, আপনারা নিজেরা যান, আমি অনুরোধ করবো ধারাবাহিকভাবে প্রতি মাসে তার সাপ্লাই কত, ডিমান্ড কত, সেটাই কিন্তু প্রতি মাসে মেনটেন করা হচ্ছে। তারপরেও এই মার্চ মাসে কিন্তু আরো 10% বেশি সাপ্লাই দেওয়া হয়েছে। তারপর কেন ক্রাইসিস? নিশ্চয়ই তার পিছনে কোনো অশনি সংকেত, তার পিছনে কিছু অন্য কোনো কারণ আছে। আমি সন্দেহ করতে পারি কেউ আমাকে বিপদে ফেলানোর জন্য বোতল নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে পারে। আমি সন্দেহ করতে পারি কেউ তার দলের লোকজনকে বলতে পারে, হ্যাঁ লাইনে গেহুন্ডা নিয়ে দাঁড়িয়ে থাকো, দেখাও দেশবাসীকে পেট্রোল নাই। আমার তো সাপ্লাই ডিমান্ড আমার ঠিক আছে, আমার স্টক আছে। সবাইকে চিন্তা করতে হবে যে আমরা আমাদের নিজ অবস্থান থেকে আমাদের যা দরকার তা নিয়ে আমরা চলে, হঠাৎ করে আমি মজুত করবো সেই পরিস্থিতি বেরিয়ে আসতে হবে। জ্বালানি খাতে সংস্কার এবং সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে এই গোলটেবিলের আয়োজন করে ক্যাব। বৈঠকে সংগঠনটির পক্ষ থেকে 13 দফা দাবিও উত্থাপন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ। তিনি বলেন, জ্বালানি খাতের টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং আমদানি নির্ভরতা কমিয়ে জাতীয় সক্ষমতা বৃদ্ধি করা। যে সংকটটা তৈরি হচ্ছে সেই সংকটটা তো আকাশ থেকে পড়ে নাই, সেটা একটা নীতির কারণে হয়েছে। গ্যাস রপ্তানি প্রতিরোধের কারণে সেটা থেকে আমরা কিছুটা রক্ষা পেয়েছি, কিন্তু অন্যান্য ক্ষেত্রে এই আমদানি নির্ভর, আমদানিমুখী, বিদেশি ঋণ নির্ভর, বিদেশি কোম্পানিমুখী এই সমস্ত চুক্তিগুলি একের পর এক হয়েছে এবং সেটার পেছনে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে তাদের উপরে নির্ভরশীলতা থাকলে এখান থেকে বেরোনো যাবে না। তার মধ্যে একটা হচ্ছে বিশ্ব ব্যাংক, একটা হচ্ছে IMF, একটা হচ্ছে ADB, আর একটা হচ্ছে জাইকা। এই গত প্রায় 30 বছর ধরে যে বিষয়গুলো বলছি তার যদি একেবারে সার কথা বলি যে আমরা কি কি দাবি করেছি বিভিন্ন সময়। 1 নাম্বার হচ্ছে যে বাংলাদেশের যত প্রাকৃতিক সম্পদ আছে, তেল, গ্যাস, খনিজ সম্পদ, সেটা শতভাগ মালিকানা বাংলাদেশের মানুষের থাকবে। এটা কোনো কোম্পানির হাতে দেওয়া যাবে না, কোনো বিদেশি দেশি কোনো কোম্পানির হাতে দেওয়া যাবে না, এটা জাতীয় মালিকানা। 2 নাম্বার হচ্ছে এটা কোনোভাবেই রপ্তানি করা যাবে না, এটা শতভাগ দেশের মানুষের কাজে লাগাইতে হবে, শতভাগ। এবং এই 2টা কাজ নিশ্চিত করার জন্য আমাদের জাতীয় সক্ষমতা তৈরি করতে হবে। বৈঠকে সাধারণ মানুষের ভোগান্তির চিত্র তুলে ধরেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, বাস্তবে জ্বালানি সংকট এখনো প্রকট এবং এর প্রমাণ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা গাড়ির সারি। আমি যখন বাসা থেকে বেরিয়েছি আমি 2 কিলোমিটারের লাইন দেখেছি গাড়িগুলোর। অনুমান করি আগামী হয়তো কদিনে এটা হয়তো 3 বা 4 কিলোমিটারের লাইনে দাঁড়াবে হতো গাড়িগুলোর। ফলে মন্ত্রীরা যতই বলুন কিন্তু বাস্তব পরিস্থিতি, মানুষ যে সংকটগ্রস্ত, জ্বালানি পাচ্ছেন না, সেটা মোটামুটি স্পষ্টতই সেটা দেখা যাচ্ছে। এদিকে জ্বালানি খাতকে মুনাফা ভিত্তিক খাত হিসেবে না দেখে সেবামূলক খাত হিসেবে দেখার আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি আরও বলেন, জ্বালানি সংকটের প্রভাব সরাসরি খাদ্য নিরাপত্তার উপরেও পড়তে পারে। মুনাফা নির্ভর বাণিজ্যিকীকরণের বদলে জ্বালানি ও বিদ্যুৎ খাতকে সেবা খাত হিসেবে, যেটা আপনি বললেন যে অধিকার হিসেবে আনতে, এটা মুনাফার খাত হয়ে গেছে, এটা সেটা না করে এটা যদি আমরা একটা সেবা খাত করতে পারি এবং যেখানে নাকি দরকার সেখানে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে। জ্বালানি সংকটটা খাদ্য নিরাপত্তার সংকট তৈরি করবে। বৈঠকে উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, জ্বালানি খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যকর নীতিমালা নিশ্চিত করা না গেলে সংকট আরও প্রকট হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বৈঠকে উপস্থিত প্রায় সকল বক্তা। তাই টেকসই ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে জ্বালানি খাত সংস্কারের ওপর জোর দেন সবাই। সালমান রহমান, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।